Assalamu alaikum, dear learners. Welcome to lecture 18 of Classics in Translation, ENG 4224. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের লেকচার শুরু করার আগে আমরা প্ল্যানটা দেখে নেই। আজকে আমরা লেকচার প্ল্যান 18 শুরু করছি। আমরা আমাদের লেকচারটাকে তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম লেকচারে আমরা স্পার্ক নোটস থেকে কিছু ক্রিটিক্যাল অ্যানালিসিস দেখব পেজ 14 থেকে। ডায়ডো সম্পর্কে কিছু আলোচনা দেখব, রিভাইজ করার চেষ্টা করব। এরপর আমরা পেজ 15 এ যাব, ওখানে টার্নার্স সম্পর্কে কিছু আলোচনা আছে। ডায়ডো টার্নার্স সম্পর্কে আমরা একটু রিভাইজ করে আমরা পেজ 13 এ চলে যাব, যেটা আমাদের লেকচারের পার্ট 2, পেজ 13। এনিয়াস সম্পর্কে আমরা আলোচনা করব স্পার্ক নোটসে যেভাবে আছে, সেখান থেকে আমরা ক্রিটিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করব। আমাদের লেকচারের থার্ড পার্টে আমরা জেনা কাইলি ওনার আর্টিকেলটা পড়ব, এনিয়াস অ্যাজ রোল মডেল। এটা আমরা ডিটেইলে পড়বো, এটা আমাদের এক্সামের জন্য খুবই জরুরি। এটা আমরা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমাদের লেকচারটা কমপ্লিট হয়ে যাবে। Let's start. Let's start with the revision of Dido. আপনারা আপনাদের সামনে আশা করি দেখতে পাচ্ছেন, আমি যে লাইনটা হাইলাইট করছি এই লাইনটা দিয়ে আমরা শুরু করছি। Dido plays a role in the first 4 books of the epic, similar to that which Turners played at the end. গত ক্লাসে আমরা টার্নার্স সম্পর্কে আলোচনা করেছি, তার আগের ক্লাসে আমরা ডায়ডো সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম প্রথম 4টা চ্যাপ্টার আমাদের এপিক এনিয়াডের ফার্স্ট 4 বুকস, এখানে আমরা ডায়ডোকে যে ভূমিকায় দেখতে পাই সেই অনেকটা একই ভূমিকায় আমরা টার্নার্সকে দেখতে পাই at the end of the epic. ডায়ডোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? Dido is a figure of passion and volatility. Dido is the embodiment of passion. Dido ওর ভেতরে ইনিয়াসের প্রতি যে ওর অদম্য আকর্ষণ, ইন্টেন্স প্যাশন, এটাকে সে কোনোভাবেই সামলাতে পারছে না। Dido is addicted to Ineas and Dido is volatile. ও খুবই অস্থিতিশীল, খুবই অস্থির, ওর মধ্যে স্থিতি নেই। ডায়ডো ওর মধ্যে সারাক্ষণ একটা অস্থিরতা। ডায়ডোর মধ্যে আমরা কোনো স্থিতিশীলতা লক্ষ্য করছি না। And qualities that contrast with Aeneas's order and control. Aeneas যদি অর্ডার অ্যান্ড কন্ট্রোলের প্রতীক হয়, এনিয়াস যদি অর্ডার, ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোলের প্রতীক হয়, তাহলে ডায়ডো হচ্ছে প্যাশন অ্যান্ড ভোলাটিলিটির প্রতীক। Dido is very emotional. Dido cannot control her emotions, and more importantly, Dido is unstable. Emotionally, Dido is uncontrollable and unstable. ব্যর্থ হয়। Dido also represents the sacrifice Aeneas makes to pursue his beauty. ডাইডোকে ইনিয়াস স্যাক্রিফাইস করেছে। কেন? In order to pursue his duty, তার ডেস্টিনি, তার ভবিষ্যতের উদ্দেশ্যে, তার নিয়তিকে পরিপূর্ণ করার জন্য। In order to fulfill his destiny, Aeneas sacrificed Dido. ডায়ডোর সাথে থাকলে ইনিয়াসের পক্ষে ভবিষ্যতের কাছে পৌঁছানো
রোম নগরী প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তার ভবিষ্যৎকে গড়ার উদ্দেশ্যেই এনিয়াস ডায়ডোকে স্যাক্রিফাইস করেছিল। এটা নিয়ে আমরা অনেক ক্রিটিসাইজ করেছি। তার এই সিদ্ধান্ত কি সঠিক ছিল না ভুল ছিল, এটা নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে। আমরা এখন টার্নাসে যাই। টার্নাস, ডাইডোর সাথে টার্নাসের একটা সিমিলারিটি আমরা পাচ্ছি। ডাইডো is undone by her romantic desire. ডাইডোর যে সর্বনাশ, ডাইডোর যে ধ্বংস, এই ধ্বংসের পিছনে মূল কারণ ছিল her uncontrolled romantic desire, her uncontrolled passion. ডাইডোর ভিতরে এনিয়াসের প্রতি অ্যাডিকশন, আকর্ষণ এতটাই প্রচন্ড ছিল যে ডাইডো নিজেকে সামলাতে পারেনি। ডাইডো ধ্বংসের মুখে পতিত হয়। ডাইডো সুইসাইড করছে কারণ ডাইডো ইনিয়াসের যে চলে যাওয়াটা, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডাইডোর ভিতরে এতটাই ক্রোধ ইনিয়াসের প্রতি, সে প্রচন্ড রাগ, প্রচন্ড হতাশায় ডাইডো সুইসাইড করছে। ডাইডো ফেসেস হার ক্যাটাস্ট্রফি, ডাইডো ফেসেস হার ট্র্যাজেডি। এর পেছনে তার উইকনেস কি ছিল, তার চারিত্রিক দুর্বলতা, হ্যামার্সিয়া, হিউব্রিস কি ছিল? হার আনকন্ট্রোলেবল প্যাশন, unstable characteristics, her intense romantic desire for Enniet. এই জন্য কিন্তু ডাইডো ধ্বংসের মুখে পতিত হয়। এবার আমরা আসি টার্নাস কেন ধ্বংসের মুখে পতিত হয়। টার্নাস is undone by his unrelenting rage and pride. টার্নাসের ভেতরে এতটাই রাগ ছিল, টার্নাস এতটাই রাগ বসেছিল তার মনে, টার্নাস এতটাই অহংকারী ছিল যে টার্নাস তার ধ্বংসকে অবজ্ঞা করতে পারেনি। টার্নাস ধ্বংসের মুখে পতিত হয়, টার্নাসের সর্বনাশ আমরা দেখতে পাচ্ছি। টার্নাসের ক্যাটাস্ট্রফি বা ট্র্যাজেডি আমরা যাই বলি, এর পেছনে টার্নাসের ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতা, হিউব্রিস, হ্যামার্সিয়া কি ছিল? হিজ আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার, টার্নাস তার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, অ্যান্ড হিজ ইন্টেন্স প্রাইড, এবং তার প্রচন্ড অহংকার। এর পেছনে আমরা গত ক্লাসে জুনোকে দায়ী করেছিলাম যে জুনো ইজ রেসপন্সিবল। এখন জুনো রেসপন্সিবল হোক বা এর পেছনে উস্কানি দিক, কিন্তু টার্নাস আলটিমেটলি এক্সিকিউটেড কন্ট্রোলেবল অ্যাঙ্গার। টার্নাস কিন্তু নিজেকে সামলাতে পারেনি। টার্নাস তার প্রচন্ড অহংকার, প্রচন্ড রাগকে সে সামলাতে পারেনি, এবং এজন্যই আমরা দেখতে পাচ্ছি যে টার্নাস সে ফেট, নিয়তি, নিয়তি ভাগ্যকে বারবার সে অবজ্ঞা করছে, অবহেলা করছে, এবং এই জন্য কিন্তু টার্নাস, টার্নাস যেহেতু নিয়তি ফেইটের বিরুদ্ধে কাজ করছে, টার্নাস ফেইটের বিরুদ্ধে কাজ করার কারণে টার্নাস কিন্তু ধ্বংসের মুখে পতিত হচ্ছে। টার্নাস আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইজ ফেমাস ফর কারেজ এন্ড স্কিল ইন ব্যাটল। যুদ্ধে আমরা তার সাহস এবং দক্ষতার প্রশংসা করি, অনেক দক্ষ একজন যোদ্ধা। হি হ্যাজ অল দ্য এলিমেন্টস অফ এ হিরো, হিরো হওয়ার যাবতীয় গুণাবলী, ট্র্যাডিশনাল হিরো হওয়ার মতো যাবতীয় গুণাবলী তার মধ্যে আছে, তারপরেও টার্নাস কিন্তু ব্যর্থ হয়। অন্যদিকে ইনিয়াসের মধ্যে ট্র্যাডিশনাল হিরোর যাবতীয় গুণাবলী না থাকার কারণেও সে সফল হচ্ছে। আমরা গত ক্লাসে আরেকটা বাক্যে খুব গুরুত্ব দিয়েছিলাম, আরেকটা সেন্টেন্সে, হোয়াট ডিস্টিংগুইশেস টার্নাস ফ্রম ইনিয়াস। ইনিয়াসের সাথে টার্নাসের মূল পার্থক্যটা কি? বিসাইডস হিজ আনমিটিগেটেড অ্যাঙ্গার ইজ হিজ উইলফুলনেস। টার্নাসের মধ্যে যে উইলফুলনেস, এই শব্দটা লিখে রাখেন, উইলফুলনেস, ডিটারমিনেশন, প্রতিজ্ঞা, টার্নাসের মধ্যে জেদ, আত্মবিশ্বাস, সত্যি খুব প্রশংসনীয়। ইনিয়াসের চাইতে টার্নাসের মধ্যে আমরা প্রতিজ্ঞা, উইলফুলনেসটা অনেক বেশি দেখতে পাই। ইনিয়াস কিন্তু একজন ট্র্যাডিশনাল হিরো হিসেবে এস্টাবলিশ করা হয়নি, তুলনামূলকভাবে কাপুরুষ,
তুলনামূলকভাবে দুর্বল। 8-10টা সাধারণ মানুষের থেকে তার খুব বেশি যে সে আলাদা তা না, মানে ট্র্যাডিশনাল হিরো, একজন আইডিয়াল হিরো বলতে আমরা যা বুঝি ইনিয়াসকে কিন্তু আমরা সেভাবে পাইনি। আপনারা যদি ইনিয়েডের আমরা যখন টেক্সট শুরু করলাম সেই ঘটনাটা যদি মনে করেন, ইনিয়াসের আমাদের সেকেন্ড ক্লাসটা, সেখানে দেখবেন যে ইনিয়াস ইন ফ্রন্ট অফ স্টর্ম, ঝড়ের প্রচন্ডতার সামনে ইনিয়াস কিন্তু নিজের ভয়টাকে সামলাতে পারেনি। ইনিয়াস কিন্তু ভেঙে পড়ে, ভয়ে সে গোঙাতে থাকে এবং দুই হাত তুলে সে কান্নাকাটি করতে থাকে। আমরা জানতে পারি যে সে গডস এন্ড গডেসদের উদ্দেশ্যে প্রার্থনা করছে। একজন হিরোর মধ্যে আমরা কিন্তু এরকম মানে সাহসহীনতা, সাহসের অভাব কিন্তু দেখতে পাই না। একইভাবে পুরো এনিয়ার জুড়ে আমরা ইনিয়াসকে কিন্তু একদম ট্র্যাডিশনাল হিরো হিসেবে পাইনি। এমনকি আমাদের ইনিয়াসের যে লাস্ট অ্যাকশন, যখন সে টার্নাসকে ক্ষমা করে দেওয়ার বদলে টার্নাসকে সে মেরে ফেলছে, আপনাদের যদি মনে থাকে যে একদম লাস্ট দৃশ্যটা কি ছিল, টার্নাস মর্টাল ইনজুর, প্রচন্ড সিরিয়াসলি সে ইনজুর, মারা যাবে। তখন ইনিয়াসের উচিত ছিল তাকে ক্ষমা করে দেয়া, কিন্তু ইনিয়াস কিন্তু তাকে ক্ষমা করতে পারেনি। টার্নাসকে যখন সে মারতে যাবে, সে হেজিটেট করছিল, তখন টার্নাসের গায়ে সে তার প্রিয় বন্ধু প্যালাসের বেল্টটা দেখে দেখে ফেলে, এবং বেল্টটা দেখার পর সে কিন্তু আর নিজেকে সামলাতে পারে না এবং সে টার্নাসকে মেরে ফেলে। মানে ইনিয়াসের যে লাস্ট অ্যাকশন, ইভেন দ্য লাস্ট অ্যাকশন অফ আওয়ার দিস এপিক ইনিয়াস, এটা কিন্তু মোটেও হিরোইক না। মানে ইনিয়াসকে আমরা মোটেও একজন আদর্শ হিরো হিসেবে কিন্তু ভাবছি না, বরং তার থেকে ইন কম্প্যারিজন টার্নাস ইজ মোর হিরোইক দ্যান ইনিয়াস। আচ্ছা, আমরা এবার এনিয়াস সম্পর্কে একটু আলোচনা করি। এনিয়াস, as the son of Trojan mortal Anchises and Venus, the goddess of beauty and erotic love, ইনিয়াসের বাবা ট্রোজান মর্টাল অ্যাঙ্কাইসিস। ইনিয়াসের বাবা হচ্ছেন অ্যাঙ্কাইসিস। অ্যাঙ্কাইসিস একজন ট্রোজান এবং মর্টাল মানুষ, সাধারণ মানুষ, রক্ত মাংসের মানুষ। কিন্তু ইনিয়াসের মা ভিনাস, শি ইজ দ্য গডেস অফ বিউটি অ্যান্ড এরোটিক লাভ, ভিনাস। এখন এনিয়াস সৌভাগ্যক্রমে ভিনাসের ছেলে, এই জন্য ইনিয়াস বরাবরই, ইনিয়াস এনজয়স স্পেশাল ডিভাইন প্রোটেকশন। ইনিয়াস সব দিক থেকে অন্য দিক থেকে একটু বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে। ইনিয়াস ইজ ভেরি লাকি, ভেরি প্রিভিলেজড। ইনিয়াস গট ফেভার অল দ্য টাইম। ইনিয়াস ইজ প্রোটেক্টেড। বারবার আমরা বলছি ইনিয়াস ইজ দ্য চোজেন ওয়ান। ইনিয়াসকে অন্য 8-10 জনের থেকে কিন্তু বেশি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। Aeneas, he is chosen. Aeneas, he is chosen to survive the siege of Troy. এটা অলরেডি ডিসাইডেড যে আর কেউ বাঁচুক না বাঁচুক, বেঁচে থাকবে এনিয়াস। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে, অনেকেই মৃত্যুবরণ করবে, কিন্তু এনিয়াস ঠিকই বেঁচে থাকবে, কারণ এনিয়াস ইজ ভেরি লাকি টু হ্যাভ দ্যাট গ্লোরিয়াস ডেস্টিনি। এনিয়াস ইজ ভেরি লাকি, ভেরি প্রিভিলেজড অ্যান্ড টু লে। এবং কেন সে বেঁচে থাকবে? এনিয়াস কেন বেঁচে থাকবে? কারণ ইনিয়াসের সামনে অনেক বড় একটা দায়িত্ব আছে। ইনিয়াসের সামনে অনেক বিশাল একটা দায়িত্ব আছে, টু লে দ্য ফাউন্ডেশনস ইন দ্য ইটালি ফর দ্য গ্লোরি অফ রোমান এম্পায়ার। এনিয়াস রোমে গিয়ে একটা সেকেন্ড ট্রয় প্রতিষ্ঠা করবে। ট্রয় নগরী যেমন খুব মহান ছিল, ট্রয় ওয়াজ গ্রেট, রোমে গিয়ে ইভেন গ্রেটার, আরো মহান একটা শহর, একটা সভ্যতার জন্ম দিবে, এবং সেই সভ্যতাই ভবিষ্যতে হবে রোমান এম্পায়ার। মানে এনিয়াস, তার নিয়তি, তার ডেস্টিনি, তার ভবিষ্যৎ হচ্ছে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এনিয়াস, he was chosen to lay the foundation of the great Roman Empire. তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনিয়াস তার জন্ম থেকেই ভেরি লাকি, ভেরি প্রিভিলেজড and the chosen one. In the Aeneid, Aeneas's fate as Rome's founder drives all the action. Aeneid, আমাদের এই এপিকটা, ভার্জিলের এনিয়াড, এই যে পুরা অ্যাকশনটা, এর ফোকাসটা,
the central focus, the driving force. Aeneas's fate as Rome's founder. Aeneas হবে হচ্ছে রোম শহরের প্রতিষ্ঠাতা। Aeneas will be the founder of the Roman Empire. এটা হচ্ছে ইনিয়েড এপিকের, ভার্জিলের লেখা ইনিয়েড এপিকের মূল ফোকাস। এটার উপর কেন্দ্র করে সমস্ত কাহিনী। মূল ফোকাসটা কি? ইনিয়াসের ভাগ্য টু বিকাম হওয়া রোমস ফাউন্ডার, রোম নগরীর পিতা। রোম নগরীর পত্তন ঘটাবেন, রোম নগরীকে, রোম সভ্যতাকে উনি জন্ম দেবেন, এনিয়াস। এটাই হচ্ছে আমাদের এপিকের মূল ফোকাস। এটার উপর ভিত্তি করে কিন্তু সকল কাহিনী, সকল অ্যাকশন। and the narrative the narrative constantly points out that Aeneas's heroism owes as much to his legacy as to his own action. এই যে এনিয়াসের জীবনের সাফল্য, এটার পেছনে কি কি গুরুত্বপূর্ণ? এনিয়াস যে ভবিষ্যতে তার যে এনিয়াসের নিয়তিতে যে এত স্বর্ণোজ্জ্বল একটা ভবিষ্যৎ ঠিক হয়ে আছে, এটার পেছনে এনিয়াস কার কার প্রতি কৃতজ্ঞ? লেগাসি, তার মা ভিনাসের কৃতিত্ব, ইভেন ভাগ্য, ফেট, ফেট তো অবশ্যই, অ্যান্ড অ্যাকশন। এনিয়াস কেন এত লাকি? এর পেছনে দুটো জিনিসের হাত আছে। একটা হচ্ছে লেগেসি, ফেট, এনিয়াসের ভাগ্য, এবং এনিয়াসের কার্যক্রম, অ্যাকশন। শেষের লাইনটা আমরা একটু ভালো করে দেখি। ইনিয়াস সার্ভস অ্যাজ দ্য ভেহিকল। ইনিয়াস হচ্ছে বাহন, মিডিয়াম, ভেসেল, মাধ্যম, through which fate carries out its historical design. Fate, নিয়তি, এনিয়াসের মাধ্যমে কাজ হাসিল করে নিচ্ছে। এনিয়াস এখানে অলমোস্ট লাইক এ ভেসেল। এনিয়াসের মাধ্যমে নিয়তি তার ভবিষ্যৎকে তৈরি করে নিচ্ছে, ঐতিহাসিক পরিকল্পনাকে। তাহলে ইনিয়াস ইজ মোর লাইক আ ভেসেল, মানে ইনিয়াস আমাদের পুরো এপিকে আমরা দেখবো অলমোস্ট প্যাসিভ। মানে ইনিয়াস সে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এনিয়াস, গডস এন্ড গডেসেস, তারা যেটা তাকে ফেট হিসেবে গছিয়ে দিচ্ছে, তাকে যেটা ফেট হিসেবে ধরিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু তাই মেনে নিচ্ছে। এনিয়াস ইজ নট টেকিং হিজ ওন ডিসিশন, এনিয়াস ইজ ওবেইং, এনিয়াস ইজ জাস্ট সিম্পলি ওবেইং দ্য অর্ডারস অফ গডস এন্ড গডেসেস। এনিয়াস ইজ জাস্ট অ্যাকসেপ্টিং দ্য ফেট। এটা আমরা পরের পারাতে আরো ভালো করে দেখতে পারবো। অ্যাজ এ ট্রোজান লিডার, ট্রয় ট্রয় যারা বেঁচে ছিল, সার্ভাইভাল, অল্প কিছু ট্রোজান পিপল তারা বেঁচে ছিল, তাদের নেতা হয়ে গেলেন এনিয়াস। এনিয়াস রেসপেক্টস প্রফেসি। এনিয়াস, আমরা সবসময় দেখবো এনিয়াস কে প্রফেসি, ভবিষ্যৎবাণীকে সবসময় সম্মান করছে। প্রফেসি ওকে যা বলছে সে তাই করছে। এনিয়াস কখনোই প্রফেসিকে কোয়েশ্চেন করছে না, অবজেকশন করছে না, সে শুধু একসেপ্ট করে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। and attempts to incorporate the idea of his own destiny into his action. সে ইনকর্পোরেট করছে, সে একত্রিত করছে the idea of his own destiny to his action. সে তার ডেস্টিনি অনুযায়ী তার কার্যক্রমকে পরিবর্তন করে দিচ্ছে। ডেস্টিনি যেমন, তার কার্যক্রম তেমন। ডেস্টিনি, ওর ফেট ওকে যা বলছে ও সেই অনুযায়ী কাজ করছে। In spite of emotional impulses that conflict with his fated duties. যদি তার আবেগ, ইমোশন, ডেস্টিনি ফুলফিলমেন্টের পাশে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে অনায়াসে তার আবেগ অনুভূতিকে বিসর্জন দিতে প্রস্তুত। In spite of emotional impulses, ইমোশন, ওর আবেগ যদি ওকে ভিন্ন পথে যেতেও বলে, তারপরও তার কাছে ডিউটি, ফেট বড় কথা। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সে ডাইডোকে স্যাক্রিফাইস করে তার ডেস্টিনির উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। এনিয়াসের কাছে ডেস্টিনি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডাইডো। এনিয়াসের কাছে ফেট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হিজ লাভ অ্যাফেয়ার। এই জন্য সে কি করছে? সে কিন্তু তার আবেগ অনুভূতিকে বিসর্জন দিয়ে তার যে ডিউটি পালনে সে সবসময় অঙ্গীকারবদ্ধ।
গডস এন্ড গডেসেস তারা যা নির্দেশ দিচ্ছে, ফেট, ডেস্টিনি ওকে যা বলছে, সে কিন্তু তাই করছে। এই যে তার ত্যাগ স্বীকার, এই যে his ability to accept his destined path despite his unhappiness, এই যে তার দুঃখ হওয়া সত্ত্বেও সে যে তার ভাগ্যকে বরণ করে নিচ্ছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এই যে তার ক্ষমতাটা, his ability to accept the destined path, his ability to accept his destiny, fate, সে ভাগ্যকে বরণ করে নিচ্ছে কোন রকম মানে কমপ্লেইন ছাড়া। ডিসপাইট হিজ আনহ্যাপিনেস, তার দুঃখ, তার বেদনা সত্ত্বেও সে ভাগ্যকে বরণ করে নিচ্ছে। এর ফলে ইন ডুইং সো মেক্স হিম এ গ্রেসফুল হিরো। এই যে সে নিজের দুঃখ বেদনা সত্ত্বেও সে ভাগ্যকে বরণ করে নিচ্ছে, এর ফলে আমরা কিন্তু তাকে পাচ্ছি গ্রেসফুল হিরো। এটাও কিন্তু এটা কিন্তু একটা হিরোর বৈশিষ্ট্য। হিরো তার ব্যক্তিগত দুঃখ সত্ত্বেও সে ভাগ্যকে সে বরণ করে নেয়। And a worthy recipient of the honor and favor the gods bestow upon him. এবং এই যে সে ত্যাগ স্বীকার করে ভাগ্যকে বরণ করে নিচ্ছে, গডস এন্ড গডেসদের সব রকম কথা সে শুনছে, এই জন্য সে কিন্তু গডস এন্ড গডেসদের কাছ থেকে সবসময় বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে। যখনই সে হাত তুলে জুপিটারের কাছে দোয়া করছে, তখনই কিন্তু তার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে। যখনই ইনিয়াস দুই হাত তুলে ভিনাসের কাছে প্রার্থনা করছে, তখনই কিন্তু সে যত বড় বিপদেই থাকুক, সে কিন্তু বিপদ থেকে উদ্ধার পেয়ে যাচ্ছে। এনিয়াস গডস এন্ড গডেসদের সব কথা একদম কোন রকম মাথা নিচু করে মুখ বুজে সব মেনে নেয়, এবং এটার উপহার স্বরূপ গডস এন্ড গডেসেস এনিয়াসকে কিন্তু ওকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এনিয়াস ইজ ভেরি লাকি বিকজ এনিয়াস ইজ ভেরি অবিডিয়েন্ট টু গডস এন্ড গডেসেস। মানে এখানে কি ভার্জিল আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে গড এনিয়াসের মতো হও, ওর মতো হও, ওর মতো হতে পারলে তুমি জীবনে সফল হবে। ইনিয়াসের মতো তুমি যদি বাধ্যগত লক্ষ্মী ছেলে হতে পারো, যে গড গডেস যা বলবে তাই শুনবে, রিলিজিয়াস হবে, পায়াস হবে, ত্যাগ স্বীকার করে ভবিষ্যতের জন্য কাজ করে যাবে, তোমার ডেস্টিনির উদ্দেশ্যে কাজ করে যাবে, তাহলেই তুমি সফল হবে। কোনো বিপদই তোমাকে আটকাতে পারবে না। ইনিয়াসকে কোনো বিপদ আটকাতে পারেনি। ইনিয়াস সফল হয়েছে। ইনিয়াস সফল হয়েছে, তুমিও সফল হবে। মানে আমাদের কি এভাবে ব্রেইন ওয়াশ করার চেষ্টা হচ্ছে যে তুমি যদি এনিয়াসের মতো হও, তুমি সোনালী ভবিষ্যৎ পাবে। ইউ উইল ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর গোল ইন ফিউচার ইফ ইউ আর লাইক ইনিয়াসের মতো হও। এটাই কি বলার চেষ্টা করছে? এটা কিন্তু সাবধান হতে হবে আমাদেরকে। হিজ কম্প্যাশন ফর দ্য সাফারিংস অফ আদার্স। এনিয়াসের আরেকটা ভালো দিক, এনিয়াস ইজ ভেরি কম্প্যাশনেট ফর দ্য সাফারিংস অফ আদার্স। অন্যদের দুঃখ কষ্টে সে কিন্তু আহত হয়। এনিয়াস সবসময় চায় তার কাছের মানুষ ভালো থাকুক। এনিয়াসের কাছের মানুষরা যখন দুঃখ কষ্টে যন্ত্রণা পেতে থাকে, তখন কিন্তু তার মধ্যে একটা এমপ্যাথি হিসেবে খুবই জরুরি। ইভেন ইন কনজাংশন উইথ সিঙ্গল মাইন্ডেড ডিভোশন টু হিজ ডিউটি। একই সাথে এনিয়াস তার ডিউটি পালনে সবসময় সদা নিয়োজিত। যাই কিছু ঘটে যাক না কেন, এনিয়াস তার কর্তব্য পালন করবেই। হোয়াট এভার হ্যাপেন, হোয়াট এভার ডিফিকাল্ট ইজ, এনিয়াস উইল অলওয়েজ perform his duty. Will always perform his responsibilities. তার দায়িত্ব সে সবসময় পালন করবে। This is another aspect of heroism. এটাও কিন্তু হিরোইজমের একটা বৈশিষ্ট্য। এরপরে আমি একটু এগিয়ে যাই, আমরা একটু সামনে যাই। Aeneas's personal investment in the future of Rome. এই যে রোম, রোমান সাম্রাজ্য, রোমান সিভিলাইজেশনের ভবিষ্যতে যে এনিয়াস খুব মন দিয়ে পরিশ্রম করে যাচ্ছে, তার অ্যাটাচমেন্ট, তার প্রতিজ্ঞা, রোম নগরী প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা ইনক্রিজেস, বাড়তে থাকে অ্যাজ দ্য স্টোরি প্রোগ্রেসেস। গল্প যত এগোতে থাকে, কাহিনী যত এগোতে থাকে, এনিয়াস তত বেশি দৃঢ় প্রতিজ্ঞ, এনিয়াস তত বেশি প্রস্তুত। প্রথম দিকে এনিয়াসকে আমরা অতটা বেশি ডিটারমাইন্ড হিসেবে পাই না, কিন্তু কাহিনী যতই এগোচ্ছে, স্পেশালি আফটার বুক 5,
বুক সিক্স থেকে আমরা বলতে পারি বুক 6, 7, 8, এখান থেকে কিন্তু এনিয়াস আরো বেশি ডিটারমাইন্ড, যেভাবেই হোক ওর ভবিষ্যৎ, ওর ডেস্টিনি, ওর ভাগ্য নিয়তিকে প্রতিষ্ঠা করতে হবে, রোম নগরীকে প্রতিষ্ঠা করতে হবে। ওর মধ্যে আমরা প্রচন্ড ইচ্ছা শক্তি, প্রচন্ড প্রতিজ্ঞা কিন্তু দেখতে পাই। দ্য ইভেন্টস অফ বুক 5, এটা আমরা কিন্তু পড়েছি বুক 5-এ, ইন উইচ ট্রোজান সেল অ্যাওয়ে ফ্রম কার্থেজ টুয়ার্ড ইটালি। আমরা কিন্তু এই বুক 5-এ এনিয়াসের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো হতে দেখতে পাই। আপনারা এটা রিভাইজ করবেন। বুক 5-এ আমরা দেখতে পাই এনিয়াসের মধ্যে নেতৃত্বের গুণাবলী, লিডারশিপ কোয়ালিটি গ্রো করছে। ইন বুক 6 আমরা এটাও কিন্তু খুব মন দিয়ে পড়েছি, ভিজিট টু আন্ডারওয়ার্ল্ড। ইনিয়াস যখন আন্ডারওয়ার্ল্ডে যায়, ইন উইচ Aeneas visits his father in the realm of the dead. যখন ইনিয়াস তার বাবার সাথে সাক্ষাৎ করতে আন্ডারওয়ার্ল্ডে যায়, it depicts Aeneas's growth as a leader. আমরা বুক 6 এ দেখতে পাই ইনিয়াস আস্তে আস্তে একজন আদর্শ নেতা, একজন নেতা হিসেবে সে নিজেকে গড়ে তুলছে। এনিয়াসের মধ্যে নেতৃত্বের গুণাবলী প্রতিষ্ঠিত হচ্ছে। In book 5 he shows his sympathy for the woes of others. মানে বুক 5 আমরা দেখতে পাই যে এনিয়াস কিভাবে ডিপ্লোম্যাটিক্যালি বিভিন্ন সমস্যার সমাধান করে, সবার প্রতি সে সদয় হয়। আচ্ছা, আমরা আরেকটু এগিয়ে যাই থার্ড প্যারাতে। when in underworld Aeneas's father Anchises presents a tableau of events. এনিয়াস যখন ওর বাবার আত্মার সাথে দেখা করতে আন্ডারওয়ার্ল্ডে যায়, ওখানে গিয়ে কিন্তু রোম সাম্রাজ্যের ভবিষ্যৎ নেতাদেরকে সে সারিবদ্ধ অবস্থায় দেখতে পায়, লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে, দ্য গ্রেটেস্ট লিডার্স। এনিয়াস যখন নিশ্চিত হয় যে ওর ভবিষ্যৎ বংশধরেরা সবাই মহান নেতা হবে, দে উইল বি গ্লোরিয়াস লিডার্স অফ রোমান এম্পায়ার। এনিয়াস এই যে হাইলাইট করেছি দেখেন, এনিয়াস কামস টু আন্ডারস্ট্যান্ড হিজ হিস্টোরিক। এনিয়াসের গুরুত্ব কতখানি বেশি, এনিয়াস তার দায়িত্ব কতখানি বড়, এটা কিন্তু সে দেখতে পায়। এনিয়াস তার বংশধরেরাই হবে দ্য গ্রেটেস্ট ডিসেন্ডেন্টস অফ অল টাইম। এনিয়াসের বংশধরেরাই হবে হচ্ছে রোমান, দ্য গ্রেট রোমান। The scenes depicted later in the epic on the shield made by Vulcan. হেফাইস্টাস যেমন একিলিসের জন্য শিল্ড বানিয়েছিল, একইভাবে এখানে ভালকান এনিয়াসের জন্য শিল্ড বানায়, এবং শিল্ডের মধ্যে কিন্তু ভবিষ্যৎ সুন্দরভাবে ফুটিয়ে তোলে। হোমার যেমন শিল্ড অফ অ্যাকিলিস ওখানে ভবিষ্যতের বর্ণনা দিচ্ছিল, কন্টেম্পোরারি গ্রিক লাইফের বর্ণনা দিচ্ছিল, আমরা এনিয়াসের শিল্ড, দ্য শিল্ড অফ এনিয়াস, এখানে কিন্তু আমরা কন্টেম্পোরারি রোমান লাইফের বর্ণনা পাই। মানে এটা একটা একটা ক্লাসিক এলিমেন্ট, এখান থেকে আমরা ক্লাসিসিজম পাচ্ছি, দ্য ব্রড পিকচার অফ কন্টেম্পোরারি রোমান লাইফ। এই লাইনটা আমরা একটু মন দিয়ে দেখি। দেয়ার আর মোমেন্টস, কোনো কোনো মুহূর্ত আসে, অফকোর্স কখনো কখনো, when Aeneas seems to lose track of his destiny, কখনো কখনো এনিয়াসকে দেখি সে পথ হারিয়ে ফেলে, particularly during his dalliance with Dido in Carthage. কার্থেজ গিয়ে যখন সে ডায়ডোর সাথে মেলামেশা করে, তখন কিন্তু কিছুক্ষণের জন্য হলেও এনিয়াস ভুলে যায় তার ভবিষ্যতের কথা, তার ডেস্টিনির কথা। ডায়ডোর সাথে সে যখন একত্রিত হয়, মিলিত হয়, তখন কিন্তু কিছুক্ষণের জন্য সে তার ভবিষ্যৎ, তার যে লক্ষ্য থেকে সে কিন্তু বিচ্যুত হয়। Aeneas is recalled to his duty in case not by a long historical vision but by appeal from Jupiter. Jupiter তখন সাথে সাথে মার্কারিকে পাঠায় এনিয়াসকে স্মরণ করে দিতে, যে রিমেম্বার ইওর ডেস্টিনি, রিমেম্বার ইওর ফেট। এনিয়াসকে মনে করে দিচ্ছে তোমার ভবিষ্যৎ কিন্তু ডাইডোর সাথে না, তোমার নিয়তি হচ্ছে ইটালিতে, যত দ্রুত সম্ভব ডাইডোকে ছেড়ে তুমি ইতালির উদ্দেশ্যে রওনা দাও। But appeal from Jupiter to his obligations to his son Ascanius, to whom Aeneas is devoted. এনিয়াসের ছেলের নাম হচ্ছে অ্যাসক্যানিয়াস। এই অ্যাসক্যানিয়াস যাতে রোমান সাম্রাজ্যের ভবিষ্যতের উদ্দেশ্যে কাজ করতে পারে,
এই জন্য এনিয়াসকে ইটালিতে পৌঁছাতে হবে। মানে এনিয়াস তার কাজ হচ্ছে ভিত্তিটা প্রস্তুত করে দেয়া, অ্যাসক্যানিয়াসের দায়িত্ব হবে হচ্ছে সেটাকে উন্নত করা। Even prior to Virgil's treatment of the Trojan War, ট্রোজান ওয়ারকে ভার্জিল যেভাবে পোর্ট্রে করেছেন, মানে এমনি প্রোটাগনিস্ট হিসেবে পাচ্ছি। এর পূর্বেও আমরা ইলিয়াড যখন পড়েছি, হোমারের ইলিয়াড, তখন কিন্তু আমরা এনিয়াসকে পেয়েছিলাম। এনিয়াস হেল্ড a place in classical tradition as a figure of great piety. এনিয়াস মানেই হচ্ছে a figure of great piety, responsibility, religiousness, piousness, এই সব কিছুর মূর্ত প্রতীক। এনিয়াস মানেই হচ্ছে a great pious and religious person, responsible always. এনিয়াস মানেই হচ্ছে figure of great piety. Just as Ulysses was known for his cunning, ইউলিসিসকে যেমন আমরা তার চতুরতা, তার বুদ্ধির জন্য মনে রেখেছি, অ্যাকিলিসকে আমরা তার রাগ, রেজের জন্য মনে রেখেছি। একইভাবে ইনিয়াসকে আমরা পাইটি, পায়াসনেস, তার রিলিজিয়াসনেস, তার রেসপন্সিবিলিটি, এটার জন্য মনে রাখি। এনিয়াস মানেই হচ্ছে রিলিজিয়াস, এনিয়াস মানেই হচ্ছে রেসপন্সিবল, অ্যাকিলিস মানেই হচ্ছে রাগফুল, রাগান্বিত, ইউলিসিস মানেই হচ্ছে কানিং। ইউলিসিসকে আমরা চিনি হচ্ছে অডিসিউস নাম। আর এনিয়াস, হোমারের ইলিয়াডেও তার নাম ছিল এনিয়াস, ভার্জিলের এনিয়াডেও তার নাম এনিয়াস। বানানেও আমরা কোনো পার্থক্য পাচ্ছি। এনিয়াস ইজ আ ফিগার অফ গ্রেট পাইটি। এনিয়াস মানেই হচ্ছে রিলিজিয়াসনেস, ধার্মিকতা। এনিয়াস মানেই হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালনশীলতা। দ্য ভ্যালু এনিয়াস প্লেসেস অন ফ্যামিলি, এই যে এনিয়াসকে আমরা পাই একজন ফ্যামিলি পার্সন। এনিয়াস ইজ আ ফ্যামিলি পার্সন। এনিয়াসের কাছে সবার আগে হচ্ছে পরিবারের গুরুত্ব। এনিয়াসের কাছে ফ্যামিলি হচ্ছে ভেরি ভ্যালুয়েবল। Is particularly evident in the scene in which he escorts his father and son out of Troy. সে তার বাবাকে কাঁধে করে ট্রয় থেকে পালিয়ে যায়। এটা যদি আপনারা আমাদের প্রথম ক্লাস যদি আপনারা মনে করেন, প্রথম ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছিল, আপনারা একটু যদি ধৈর্য ধরেন তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারি। এটা সম্ভবত লেকচার 14, no sorry, ভুল চলে আসছে, লেকচার 14, ইয়েস, আমরা লেকচার 13 যখন পড়েছিলাম, লেকচার 13-এ আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দৃশ্যটা ভালো করে দেখেন। এনিয়াস সে কতটা পরিবারের প্রতি নিবেদিত প্রাণ। এনিয়াস যখন পালাচ্ছে, ট্রয়, বার্নিং ট্রয়, ট্রয় নগরী ধ্বংস হয়ে যাচ্ছে, তখন এনিয়াস তার বাবাকে, বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে, ছেলেকে হাত ধরে, স্ত্রীকে নিয়ে সে একত্রে পালাচ্ছে, সবাইকে নিয়ে, তার পরিবারকে সে আগলে নিয়ে পালাচ্ছে। এই দৃশ্য আমরা কিন্তু ইনিয়াসের মধ্যে যে পারিবারিক গুরুত্বটা, পরিবারের গুরুত্ব কত বেশি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, এটাই আমরা এখানে বলছি যে the value Aeneas places on family is particularly evident in the scene which he escorts his father and son out of Troy. যেভাবে এনিয়াস তার বাবা আর তার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাই এনিয়াস সে কতখানি পরিবারের প্রতি নিবেদিত প্রাণ। bearing his elderly father on his back, তার বাবাকে সে কাঁধে করে নিয়ে পালাচ্ছে। তাহলে পরিবারের প্রতি এনিয়াস কতটা নিবেদিত প্রাণ তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এনিয়াস ইজ আ ফ্যামিলি গাই। Aeneas is extremely responsible towards his family duties. He behaves no less honorably towards the gods. সে gods and goddesses, দেবতা দেবীদের প্রতিও সে প্রচন্ড শ্রদ্ধাশীল। সে কখনোই গডস এন্ড গডেসদের অসম্মান করতে দেয় না, honestly seeking to find out their wishes.
জুপিটার, ভিনাস তাদের কোনো ইচ্ছাই সে অপূর্ণ রাখে না, and conform to them as fully as possible, যতটুকু তাদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা যায় ততটুকু সে পালন করছে। His words to Dido in book 4 and book 6, ডাইডোর প্রতি, জীবিত ডাইডোর প্রতি তার যে সংলাপ বুক 4 এ, এবং ডাইডোর আত্মার প্রতি তার যে সংলাপ বুক 6 এ, এই দুটো যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো his commitment to obey fate rather than indulge his feelings of genuine romantic love. নিজের পার্সোনাল ইমোশনাল ফিলিংস এর চাইতে, নিজের পার্সোনাল ইমোশনাল ফিলিং রোমান্টিক অ্যাফেয়ারের চাইতে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হিজ কমিটমেন্ট টু ওবে ফেট। ইনিয়াস ফেটকে গুরুত্ব দিতে গিয়ে সে তার রোমান্টিক লাভকে স্যাক্রিফাইস করছে। Aeneas, in order to establish his destiny, in order to obey fate, ফেটকে, নিয়তিকে পালন করতে গিয়ে এনিয়াস ডাইডোকে স্যাক্রিফাইস করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গডস এন্ড গডেস তাদের নির্দেশ, ইট ইজ দ্য উইল অফ ফেট, উইল অফ ডেস্টিনি, যে এনিয়াস উইল go to Italy and there he will found the city of Rome. কিন্তু ডাইডোর সাথে থাকা তো তার কপালে ছিল না, এই জন্য কিন্তু সে ডাইডোকে স্যাক্রিফাইস করে। এই যে যেভাবে Aeneas is sacrificing, Aeneas is sacrificing his genuine romantic love. Gods and goddessদের, gods and goddessদের, gods and goddessদের তাদের কথা মানতে গিয়ে, গডস এন্ড গডেসদের কথা মানতে গিয়ে কিন্তু এনিয়াস তার জেনুইন রোমান্টিক লাভকে স্যাক্রিফাইস করছে, স্যাক্রিফাইস করছে। অতএব আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি এনিয়াস অলওয়েজ অ্যাবাইড বাই দ্য অর্ডারস অফ গডস এন্ড গডেসেস। গডস এন্ড গডেসেস যা বলবে এনিয়াস তাই মেনে নেবে। This subordination of personal desire to duty defines Aeneas's character. এই যে সে তার ডিউটি পালন করতে গিয়ে, তার দায়িত্ব পালন করতে গিয়ে সে তার পার্সোনাল ডিজায়ারকে স্যাক্রিফাইস করার জন্য সর্বদা প্রস্তুত। In order to fulfill his duty, Aeneas is always ready to sacrifice his personal desire. এর ফলেই কিন্তু আমরা বারবার এনিয়াসকে বলছি পায়াস এনিয়াস, পায়াস এনিয়াস। এনিয়াস মানে পায়াস, এনিয়াস মানে অবিডিয়েন্ট, পায়াস। হিজ বিহেভিয়ার, এনিয়াসের যে এই যে তার মহান আচরণ, কন্ট্রাস্ট উইথ জুনোস এন্ড টার্নাসিস ইন দিস রিগার্ড। জুনো, টার্নাস এরা দুজনেই কিন্তু এনিয়াসের সম্পূর্ণ বিপরীত। কেন? জুনো আর টার্নাস কোন দিক দিয়ে বিপরীত? Juno and Turnus, they are totally opposite because they both fight. Juno and Turnus এরা দুইজনই, এমনকি ডাইডোকেও আমরা বলতে পারি, they all fight to fight every step of the way. জুনো, ডাইডো, টার্নাস এরা প্রত্যেকেই হচ্ছে নিয়তির বিপক্ষে কাজ করছে, ভাগ্যের বিপরীতে কাজ করছে, নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের সেলফিশ ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য। ডাইডো, জুনো, টার্নাস এরা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য নিয়তির বিপক্ষে কাজ করে যাচ্ছে, নিয়তির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। এই জন্য তারা কিন্তু, জুনো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডাইডো, টার্নাস তারা ধ্বংস হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছে। এনিয়াস কিন্তু সে ভাগ্যকে বরণ করার জন্য সে সবকিছু স্যাক্রিফাইস করছে। যেহেতু এনিয়াস এই মহান ত্যাগ স্বীকার করছে, এনিয়াস এই মহান ত্যাগ স্বীকার করছে, এনিয়াস কি করছে? নিয়তিকে বরণ করার জন্য সে তার ব্যক্তিগত সমস্ত স্বার্থকে বিসর্জন দিচ্ছে। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা অনেক ভালো ভালো কথা বললাম এনিয়াস সম্পর্কে। এবার আমরা এনিয়াস সম্পর্কে কিছু নেতিবাচক সমালোচনায় আমরা যাই। খুবই বিখ্যাত একটা আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন আশা করি।
খুবই বিখ্যাত একটা আর্টিকেল আপনাদের সামনে। টাইটেল ইজ এনিয়াস অ্যাজ রোল মডেল। এনিয়াস অ্যাজ রোল মডেল। কে লিখেছেন? জেনা কাইলি। খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এনিয়াস অ্যাজ রোল মডেল। আমরা এখন এনিয়াসকে সমালোচনা করতে চাচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে একটু বড় করছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। ওকে, আমরা এখন আস্তে আস্তে যাই। In approximately the year 30 BC, খ্রিস্টপূর্ব 30 সালে, the author Virgil was commissioned by Emperor Augustus. খ্রিস্টপূর্ব 30 সালে রোমান এম্পায়ার অগাস্টাস ভার্জিলকে একটা দায়িত্ব দিয়েছিলেন। ভার্জিল গট আ ডিউটি, এটা কিন্তু অলরেডি আমরা জানি। এটা কিন্তু আমরা এই যে লেকচার 13 কিন্তু আমরা পড়েছিলাম। এই যে ওয়াই ডিড ভার্জিল রাইট, অগাস্টাস ভার্জিলকে বাধ্য করেছিল লেখার জন্য, সে কথাটি কিন্তু এখানে আছে। খ্রিস্টপূর্ব 30 সালে রোমান সম্রাট অগাস্টাস সিজার ভার্জিলকে দায়িত্ব দিলেন। কি দায়িত্ব দিলেন? টু রাইট এ ওয়ার্ক, এমন একটা বিখ্যাত কাজ, এমন একটা কিছু লেখার, এমন একটা মহান সাহিত্য রচনা, গ্লোরিফাইং হিম অ্যান্ড লেজিটিমাইজিং হিজ রোল অ্যাজ অ্যান এম্পায়ার। কি? আবার আমরা দেখি, ভার্জিলকে এমন একটা সাহিত্য রচনা করতে হবে যাতে অগাস্টাস সিজার গ্লোরিফাইড হন। রোমান এম্পায়ার অগাস্টাস সিজারকে গ্লোরিফাই করতে হবে এবং তার সমস্ত দায় দায়িত্ব, এম্পায়ার হিসেবে, সম্রাট হিসেবে তার সমস্ত দায় দায়িত্বকে লেজিটিমাইজ, আইনত সাব্যস্ত করতে হবে, তাতে জাস্টিফিকেশন দিতে হবে। ভার্জিলের দায়িত্ব ছিল এমন একটা সাহিত্য রচনা করা যাতে জুলিয়াস সিজারের সম্পর্কে একটা গ্লোরিয়াস ইমেজ, গ্লোরিয়াস সম্পর্কে একটা গ্লোরিয়াস ইমেজ সবার মধ্যে ছড়িয়ে যায়। টু ডিক্লেয়ার দ্য গ্লোরি অফ রোমান এম্পায়ার অগাস্টাস সিজার, এবং একই সাথে তার সমস্ত কার্যক্রমকে বৈধতা দেয়া, এই ছিল ভার্জিলের দায়িত্ব। ভার্জিলের সেই মহান সাহিত্যটাই হচ্ছে আমরা এখন পড়ছি। দ্য রেজাল্ট অফ দ্যাট কমিশন ওয়াজ দ্য এনিয়াড। এই এনিয়াড মহাকাব্য, এটা কিন্তু মানে ফরমায়েশ ছিল, অগাস্টাসের দায়িত্ব ছিল ভার্জিলের। ভার্জিল বাধ্য ছিল, ভার্জিল ওয়াজ অবিডিয়েন্ট। ভার্জিল, তার সামনে আর কোনো রাস্তা ছিল না। ভার্জিল বাধ্য হয়েই এনিয়াড লিখেছেন। ভার্জিল ওয়াজ প্রেসড টু কম্পোজ দ্য এনিয়াড, এবং এর মাধ্যমে ওনার দায়িত্ব ছিল, ভার্জিলের দায়িত্ব ছিল টু গ্লোরিফাই রোমান এম্পায়ার অগাস্টাস সিজার and justifying all his action. It is the story. ইনিয়েড কিসের গল্প? এই যে আমরা পড়লাম ইনিয়েড, দ্য গ্রেট এপিক মহাকাব্যটা আমরা পড়লাম, এটা কি? ইট ইজ দ্য স্টোরি অফ এ সিমিংলি ভার্চুয়াস ম্যান। ভালো করে দেখেন, এ সিমিংলি ভার্চুয়াস ম্যান। সিমিংলি মানে কি? আপাত দৃষ্টিতে। এনিয়েড হচ্ছে আপাত দৃষ্টিতে ধার্মিক, আপাত দৃষ্টিতে পুণ্যবান একজন মানুষের গল্প। মানে কি? ইনিয়াস কি তাহলে, ইনিয়াস কি সত্যিকার অর্থে পুণ্যবান না? সত্যিকার অর্থে কি খাঁটি ভালো মানুষ সে কি না? তার মানে ইনিয়াস কি বাইরে বাইরে দেখতে পুণ্যবান, কিন্তু ভেতরে কি উনি খালি, ফাঁকা কলসি? ইনিয়াস কি তাহলে ফাঁকা কলসি? তাহলে এই এপিক, জেনা কাইলি বলছেন, ইট ইজ দ্য স্টোরি অফ এ সিমিংলি ভার্চুয়াস ম্যান, যাকে বাইরে থেকে দেখতে ভার্চুয়াস মনে হয়, এন্ড হিজ জার্নি টু এস্টাবলিশ রোমান ইটালি। এবং এই সিমিংলি, বাইরে থেকে দেখতে যাকে পুণ্যবান, ধার্মিক, ভালো মানুষ মনে হয়, সেই আপাত দৃষ্টিতে ভালো মানুষের যাত্রা, জার্নি টু এস্টাবলিশ রোমান ইটালি। মানে প্রথমেই ইনিয়াস সম্পর্কে একটা খুবই মারাত্মক এলিগেশন চলে আসলো। ইন বুক 4, 4 নম্বর চ্যাপ্টারে, সরি, ইন বুক 6, Aeneas
সেন্স ইনটু আন্ডারওয়ার্ল্ড। ইনিয়াস আমরা জানি তার বাবার আত্মার সাথে দেখা করার জন্য ইনিয়াস আন্ডারওয়ার্ল্ডে যায়, অবতরণ করে আন্ডারওয়ার্ল্ডে, and sees a line of his আছে শত 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 বংশধর। এরাই হচ্ছে ভবিষ্যতে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। অল ইনফ্লুয়েন্সিয়াল পিপল, এরা সবাই হচ্ছে খুবই ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স ইন দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ রোমান এম্পায়ার। ভার্জিল খুব চালাকির সাথে, খুব চতুরতার সাথে এই চ্যাপ্টার সিক্সে, বুক সিক্সে রূপকথা এবং ইতিহাসকে গুলিয়ে ফেলবে। মানে ইনিয়াস আন্ডারওয়ার্ল্ডে গিয়ে দেখলো যে তার যারা বংশধর হবে তারা সবাই হচ্ছে শ্রেষ্ঠ রোমান সাম্রাজ্যের নেতারা। ইনিয়াসের বংশধরেরাই সারা পৃথিবী শাসন করবে। এখন এই জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ। অ্যামাং এনিয়াসেস ডিসেন্ডেন্টস, ইনিয়াসের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বংশধরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? অগাস্টাস সিজার। মানে ভার্জিল বলেই দিচ্ছেন যে ইনিয়াসের যত বংশধর, যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বংশধর, এদের মধ্যে শ্রেষ্ঠতম, সর্বশ্রেষ্ঠ হচ্ছেন অগাস্টাস সিজার। Due to Virgil's creation of this relationship between Augustus and Aeneas, ভার্জিল উনার এই এপিক মহাকাব্য এই লেখার উদ্দেশ্য কি ছিল? অনেকেই বলতে পারে যে এনিয়াসের সাথে অগাস্টাসের একটা সম্বন্ধ, সম্পর্ক প্রতিষ্ঠা করা। মানে এনিয়াস ছিলেন ততটাই ভালো, তাই কি? মানে এনিয়াসকে যতটা মহান চরিত্র হিসাবে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, অগাস্টাস ছিলেন ততটাই মহান। One could assume that he would also give them similar personality traits. তাহলে আমরা কি ধরেই নিতে পারি যে এনিয়াসকে যেভাবে পোট্রে করা হচ্ছে বাস্তব জীবনে অগাস্টাসও ঠিক তেমন মানুষই ছিলেন? মানে দুজনের পার্সোনালিটির মধ্যে আমরা মিল খুঁজবো যে ইনিয়াস যেমন ছিলেন অগাস্টাসও তেমন। ইনিয়াসকে আমরা যেমন ক্যারেক্টার হিসেবে পাচ্ছি অগাস্টাস মেবি তেমনই ছিলেন। এখন প্রশ্ন, ইনিয়াসকে বুঝলে, ইনিয়াসকে চিনলে যদি অগাস্টাসকে চেনা হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? The question is that is derived from this assumption is whether Virgil intended these inherited qualities to be positive or negative. এইটা খুবই সিরিয়াস। whether ভার্জিল তার উদ্দেশ্য কি ছিল? দিস ইনহেরিটেড কোয়ালিটিস, ইনিয়াসের সাথে অগাস্টাসের যে আমরা মিল দেখতে পাচ্ছি, এটা কি পজিটিভ অর নেগেটিভ? আমরা এতক্ষণ যে পড়লাম ইনিয়াসকে তো আমরা পজিটিভ ওয়েতেই পড়লাম। মানে ইনিয়াস খুব মহান মানুষ ছিলেন, অগাস্টাস তাহলে আরো মহান মানুষ ছিল। এখন আমাদের কথা একটু যদি আমরা খুব মাথা ঠান্ডা করে ক্রিটিক্যালি চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ইনিয়াসের মধ্যে পজিটিভ সাইডস এর থেকে নেগেটিভ সাইডস অনেক বেশি। তার মানে কি? অগাস্টাস সিজার, দ্য গ্রেটেস্ট রোমান এম্পায়ার, উনি যদি এনিয়াসের মতো হন, তাহলে কি অগাস্টাস সিজারের মধ্যে এরকম দুর্বলতা, নেগেটিভ গুণাবলী কি ছিল? Is the character of Aeneas really meant to legitimize and glorify Augustus Caesar? এনিয়াসের মাধ্যমে ভার্জিল চেয়েছিলেন অগাস্টাস সিজারকে গ্লোরিফাই করতে এবং তার সমস্ত কার্যক্রমকে বৈধতা দিতে, লেজিটিমাইজ করতে। মূল উদ্দেশ্য কি সফল হয়েছিল? এনিয়াস ক্যারেক্টারকে জানলে আমরা কি সত্যি সত্যি অগাস্টাস সিজার সম্পর্কে জানতে পারি? মূল কথা, এনিয়াস ক্যারেক্টারটাকে কি গ্লোরিফাইড ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে? এনিয়াস ক্যারেক্টার যদি দুর্বল ক্যারেক্টার হয়, তাহলে তো অগাস্টাস সিজারও দুর্বল ক্যারেক্টার। এই জায়গাটা আমাদের খুব মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এনিয়াস ক্যারেক্টারটাকে আমরা আসলে পুরোপুরি সবল পজিটিভ ক্যারেক্টার হিসেবে পাই না। এবং ইনিয়াসের সাথে অগাস্টাসের যদি আমরা সম্পর্ক খুঁজে পেতে চাই, তাহলে আমরা দেখব ইনিয়াসের যে দুর্বলতা, মেবি অগাস্টাস সিজারের মধ্যে সেই দুর্বলতা ছিল। এখন আমরা নেক্সট কলাম যাই।
একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। ক্যান ইউ বি এ ন্যাশনালিস্ট অ্যান্ড হোল্ড অন টু ইউর পার্সোনাল ইন্টিগ্রিটি? আপনি যদি কোনো জাতীয়তাবাদে বিশ্বাসী হন, তাহলে কি আপনি আপনার ব্যক্তিগত যে ইন্টিগ্রিটি, পার্সোনাল ইন্টিগ্রিটি, ব্যক্তিগত সততা নিয়ে আপনি কি পড়ে থাকতে পারবেন? আপনি দেখবেন রাজনীতির মাঠে এসে অনেকেই নিজের সততাকে জলাঞ্জলি দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। যখন আমরা কোনো জাতীয়তাবাদী চেতনার অধীনে চলে যাই, তখন জাতীয়তাবাদী চেতনার উদ্দেশ্যে আমাদের ব্যক্তিগত সততাকে অনেক সময় জলাঞ্জলি দিতে হয়। ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট, এটা আমরা অনেকেই জানি, প্রায়র টু হিজ ডেথ, মৃত্যুর আগে, ভার্জিল রিকোয়েস্টেড দ্যাট দ্য আনফিনিশড এনিয়াড বি বার্ন। এটা আমরা কিন্তু অনেকেই জানি যে মৃত্যুর আগে ভার্জিল রিকোয়েস্ট, মিনতি করে গিয়েছিল যাতে তার ম্যানুস্ক্রিপ্টটা পুড়িয়ে ফেলা হয়। প্রায়র টু হিজ ডেথ, ভার্জিল রিকোয়েস্টেড দ্যাট দ্য আনফিনিশড এনিয়াড বি বার্ন। এটা তার জীবনের শেষ ইচ্ছা ছিল। তার কথা ছিল যে আমার এই মহাকাব্য এটা কমপ্লিট হয়নি, এটা যথেষ্ট ভুল আছে, ইনকমপ্লিট, এটাকে পুড়িয়ে ফেলা যেন হয়, কোনোভাবেই এটা যেন পাবলিশ না হয়। বিকজ ভার্জিল চায়নি এই ত্রুটিপূর্ণ মহাকাব্য ইলিয়াডের জন্য তাকে কেউ মনে রাখুক। এটা আমরা কিন্তু অনেক তথ্য অনেক জায়গা থেকে পেয়েছি, তার মানে কিছুটা হলেও এটা হয়তো সত্যি। মানে ভার্জিল ওয়াজ নট প্রাউড অফ হিজ ক্রিয়েশন। ভার্জিল তার এই মহাকাব্য নিয়ে কিন্তু মোটেও গর্বিত ছিলেন না। ভার্জিল ওয়াজ নট প্রাউড। টু মেনি, অনেকের মতেই, this was most blatant evidence, এটা অনেক বড় একটা প্রমাণ, that Virgil had in fact betrayed his integrity and portrayed Rome and Augustus falsely. কি? এটা একটু ভালো করে দেখেন। ভার্জিল betrayed his integrity, তার ব্যক্তিগত সততা, তার সততাকে জলাঞ্জলি দিয়ে he portrayed Rome and Augustus falsely. ভার্জিল যেভাবে রোমকে, অগাস্টাসকে পোট্রে করেছেন এটা মিথ্যা। ভার্জিল মোটেও তার এই এপিক এনিয়াড এপিকের জন্য গর্বিত নন, লজ্জিত ছিলেন, কারণ তার শেষ জীবনের অনুধাবন ছিল, এপিফেনি ছিল, রিয়েলাইজেশন ছিল যে ভার্জিল যেভাবে রোমকে অতিরিক্ত গ্লোরিফাইড হিসেবে প্রতিষ্ঠা দিয়েছেন, যেভাবে উনি অগাস্টাসকে মহান সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে তুলে ধরেছেন, এটা ফলসলি, মিথ্যা। মানে কি, ভার্জিল নিজেকে নিজে ক্ষমা করতে পারছিলেন না। ভার্জিল ওয়াজ নট প্রাউড অফ হিজ ওন ক্রিয়েশন। Others believe that Virgil wanted to work burned because he did not want to be remembered as an opponent of the Roman Empire. আরেকটা খুবই সিরিয়াস কথা, অনেকে মনে করেন ভার্জিল কেন এই ম্যানুস্ক্রিপ্টটাকে পুড়িয়ে ফেলতে বলেছিলেন, ধ্বংস করে ফেলতে বলেছিলেন, কারণ he did not want to be remembered as an opponent of the Roman Empire. As an opponent of the Roman Empire, উনি যে রোমান এম্পায়ারের বিরোধী, মানে কি মনে মনে ভার্জিল রোমান সাম্রাজ্যের বিরোধী ছিলেন, এটা যাতে কেউ জানতে না পারে। মানে আমরা এই কি কি বুঝতে পারি যে এনিয়াড মহাকাব্যের মধ্য দিয়ে ভার্জিল সবাইকে বোঝাতে চেয়েছিলেন যে রোমান সাম্রাজ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সারফেস লেভেলে আপাত দৃষ্টিতে মনে হয় হ্যাঁ, রোমান সাম্রাজ্যকে উনি সম্মান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বলেছেন, কিন্তু এখানে ডিপ লেভেলে উনি ঠিকই রোমান সাম্রাজ্যের তীব্র সমালোচনা করেছেন। সারফেস লেভেলে দেখে মনে হবে যে উনি রোমান সাম্রাজ্যের পক্ষে কথা বলেছেন, কিন্তু আসলে গভীরে আমরা দেখতে পাই উনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধেই কথা বলেছেন, হিতে বিপরীত হয়ে গেছে। মানে উনি বলতে চেয়েছেন পজিটিভ, সারফেস লেভেলেও মনে হয় পজিটিভ, কিন্তু ভালো করে ভাবলে মনে হয় নেগেটিভ। রোমান সাম্রাজ্যের উনি সমালোচনাই করেছেন। তাহলে এটা কি ইন্টেনশনাল ছিল নাকি আনইনটেনশনাল ছিল? দুটাই হতে পারে। শেষে গিয়ে উনি পুড়িয়ে ফেলতে চাচ্ছেন, কারণ উনার ধারণা রোমান সাম্রাজ্যকে উনার পজিটিভলি গ্লোরিফাইড ওয়েতে পোর্ট্রে করার কথা ছিল, কিন্তু উনি সেটা করতে ব্যর্থ হন, অনেকে এটা বলেন। তবে যাই হোক, এটা সত্যি ছিল যে
ভার্জিল কখনোই চাননি তার এই ত্রুটিপূর্ণ এপিক এনিয়েডটা পাবলিশড হোক, কারণ এর মধ্য দিয়ে সত্যিটা প্রকাশ পেয়ে গিয়েছে। শাক দিয়ে মাছ ঢাকা যায়নি, বরং মিথ্যের আবরণ ফুঁড়ে মিথ্যেকে ভেঙে সত্যি ঠিকই বেরিয়ে এসেছে। On the topic, there is much to suggest that Virgil used the character of Aeneas to illustrate the character flaws of Augustus Caesar. এখন আমরা মূল পয়েন্টে আসি। ইনিয়াসের মধ্য দিয়ে অগাস্টাস সিজার ক্যারেক্টারের যে ত্রুটি, সীমাবদ্ধতা, নেগেটিভ সাইড উনি তুলে ধরেছেন। ইনিয়াস ক্যারেক্টারটাকে এমন ভাবে তুলে ধরা হয়েছে যেন অগাস্টাস সিজার তার চরিত্রের দুর্বলতা, ত্রুটিগুলো আমাদের সামনে ফুটে ওঠে। ইনিয়াস ক্যারেক্টারটা এমন খুবই সুপরিকল্পিত ভাবে সাজানো হয়েছে যাতে ইনিয়াসের মাধ্যমে অগাস্টাস সিজারের তার চরিত্রগত ত্রুটি, তার যে চারিত্রিক দুর্বলতা, সীমাবদ্ধতা, নেগেটিভ সাইড, সেটা যেন আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। এবার আমরা এনিয়াসের ত্রুটিগুলো নিয়ে একটু চিন্তা করি। ওয়ান অফ ইনিয়াসের সেন্ট্রাল ফ্লস, ইনিয়াসের খুবই সিরিয়াস একটা চারিত্রিক দুর্বলতা। আমরা যদি ইনিয়াসের সাইকোলজিক্যাল অ্যানালিসিস করি, চারিত্রিক বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো ওয়ান অফ ইনিয়াসের সেন্ট্রাল ফ্ল, তার চরিত্রের খুবই সিরিয়াস একটা ত্রুটি কি, ইজ হিজ ইনএবিলিটি টু রিমেইন ফোকাসড অন দ্য টাস্ক দ্যাট হ্যাজ বিন অ্যাসাইন্ড বাই দ্য গডস। মানে কি, ইনিয়াস ইজ আনএবল টু রিমেইন ফোকাস, ইনিয়াস সে মনোযোগ ধরে রাখতে অক্ষম, অন দ্য টাস্ক, তার কাজে, দ্যাট হ্যাজ বিন অ্যাসাইন্ড বাই দ্য গডস এন্ড গডেসেস, দেবতা দেবীরা তাকে যে কাজটা দিয়েছে সেই কাজে সে একনিষ্ঠভাবে মনোযোগ ধরে রাখতে সক্ষম না। ইনিয়াস ইজ আনএবল টু রিমেইন ফোকাস, ইনিয়াস প্রায় তার মনোযোগ অন্যদিকে চলে যায়, সে তার মনোযোগটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। ইনিয়াস ইজ আনএবল টু মেইনটেইন হিজ কনসেন্ট্রেশন অন হিজ এইম, সে তার লক্ষ্যের উদ্দেশ্যে তার মনোযোগটাকে একদিকে ফোকাস করে রাখতে সক্ষম না, সে বারবারই সাইড ট্র্যাক হয়ে যায়, সে তার লক্ষ্য বিচ্যুত হয়ে যায়, সে তার মনোযোগ অন্যদিকে চলে যায়, সে তার যে মূল লক্ষ্য থেকে সে অন্যদিকে সরে যাচ্ছে। তার মূল লক্ষ্য কি ছিল? টু জার্নি টু ইটালি অ্যান্ড ফর্ম দ্য রোমান এম্পায়ার, ইটালিতে যাওয়া এবং রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, এটা তার মূল লক্ষ্য। কিন্তু তার মূল লক্ষ্য থেকে সে বারবার অন্যদিকে চলে যাচ্ছে, সে তার মনোযোগটা একদিকে রাখতে পারছে না। ইনিয়াসের মধ্যে মানসিক ক্ষমতার অভাব আছে, সে বারবার অন্য তালে চলে যাচ্ছে। Along the way, he meets the beautiful Dido. ডাইডোকে দেখে সে তার মূল উদ্দেশ্য ভুলে যায়, তার রূপে মুগ্ধ হয়ে ইলিয়াস তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায়। মানে ডাইডোকে দেখে তার মাথা নষ্ট হয়ে যায়, তার যে মূল উদ্দেশ্য সেটা সে ভুলে যায়। তারপর মূল উদ্দেশ্য ভুলে সে ভিজিটস আন্ডারওয়ার্ল্ড, সে সে কিন্তু যাওয়ার কথা ছিল ইতালি, সে চলে যায় আন্ডারওয়ার্ল্ডে। কেন? কারণ আন্ডারওয়ার্ল্ডে গিয়ে সে তার ভবিষ্যৎ দেখতে পায়। তারপরেও কিন্তু সেটা সাইড ট্র্যাক্ট হয়ে যাওয়া, অন্যদিকে চলে যাওয়া। এন্ড হি ভেঞ্চার্স টু সিসিলি, এবং সে সিসিলি যায়, মানে তার যাওয়ার কথা ইটালি, সে অন্যদিকে চলে যাচ্ছে, তার মূল লক্ষ্য থেকে সে বারবার বিচ্যুত হয়ে যাচ্ছে, সে কিন্তু ভুলে যাচ্ছে। সে তার মনোযোগ একদিকে, এনিয়াস তার মনোযোগ বেশিক্ষণ একদিকে রাখতে অক্ষম, এটা তার একটা বড় দুর্বলতা, বেশিক্ষণ সে তার মনোযোগ একদিকে রাখতে পারে না। এরপর আমরা নেক্সট থার্ড পেজে যাই। সেকেন্ড পেজে একটা ছবি আছে, শুধু অসুবিধা। অল দিস ডিটোরস, ডিটোর মানে কি? সাইড ট্র্যাক হয়ে যাওয়া, মূল পথ থেকে অন্য পথে চলে যাওয়া, এটাকে বলে ডিটোর। হি মাস্ট বি কনস্ট্যান্টলি রিমাইন্ডেড অফ হিজ গোল, ইনিয়াসকে বারবার মনে করিয়ে দিতে হয়। ইনিয়াস ভুলে যায় তার উদ্দেশ্যের কথা, তার মূল লক্ষ্যের কথা সে ভুলে যায় এবং অন্যদিকে চলে যায়, অন্য তালে গিয়ে অন্যদিকে চলে যায়। ইনিয়াসকে বারবার মনে করিয়ে দিতে হয়, তাকে বারবার রিমাইন্ড করে দিতে হয়। সে কিন্তু নিজে নিজে মনে রাখতে সক্ষম না, তাকে কনস্ট্যান্টলি মনে করিয়ে দিতে হয়। হি মাস্ট বি কনস্ট্যান্টলি রিমাইন্ডেড অফ হিজ গোল, ইনিয়াসকে বারবার তার উদ্দেশ্যের কথা, তার লক্ষ্যের কথা মনে করিয়ে দিতে হয়। এন্ড প্রাইড অ্যাওয়ে ফ্রম হোয়াট ইজ প্রেজেন্টলি ডুইং,
তাকে সে যে কাজ করছে তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত, তাকে সেটা থেকে টেনে এনে আবার মূল পথে নিয়ে আসতে হয়। মানে ইনিয়াস নিজে নিজে তার ভুল পথ থেকে ঠিক পথে ফিরে আসতে সক্ষম না, তাকে টেনে আনতে হয়। when he is with Dido, ডাইডোর সাথে থেকে তো সব ভুলে যায়, তাকে যে ইটালি যেতে হবে, ইটালি গিয়ে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে হবে, সে সব ভুলে যায়। ডাইডোর ডাইডোর রূপে মুগ্ধ হয়ে ইনিয়াস তার লক্ষ্য সব ভুলে যায়। হি ইজ ভিজিটেড বাই মার্কারি, তখন মার্কারি এসে ওকে বারবার মনে করিয়ে দেয়। মার্কারি হু ব্রিংস হিম দ্য মেসেজ দ্যাট হি মাস্ট থিঙ্ক অফ হিজ ফাদার অ্যান্ড হিজ হেয়ার ইউলিস। তাকে মনে করিয়ে দিচ্ছে, তাকে মনে করিয়ে দিচ্ছে কি, এটা বুক 6 এ আছে, সরি বুক 6 এ যেটা আছে, to whom the Italian realm the land of Rome and Dino. Upon his visit to the underworld, it is not until his fathers fired his love of glory in the years to come. ইনিয়াস তার মূল উদ্দেশ্য ওই দিকে তার মনোযোগ ধরে রাখতে সক্ষম না, সে বারবার is unable to maintain his concentration. ওকে, তাহলে এটা কিন্তু একটা বড় ত্রুটি। ইনিয়াসকে কিন্তু বারবার কানে ধরে মূল পথে নিয়ে আসতে হয়, সে কিন্তু বারবার ভুল পথে চলে যায়। নেক্সট, Irenaeus as indecisive in some of the same, সে ডিসিশন নিতে পারে না, সে ইনডিসিশনে ভোগে, সে কি সিদ্ধান্ত নেবে সেই ব্যাপারে কনফিউজ থাকে। বাট ইনিয়াসকে আমরা দেখতে পাই অনেক জায়গাতেই ইনডিসাইসিভ, সে ঠিক ডিসিশন নিতে পারে না, ওর মনের সেই জোরটা নাই যে একটা ডিসিশন স্ট্রিক্টলি নিয়ে নেয়। In some of these scenes, such as following with difficult and emotional breakup with Dido, ডাইডোর সাথে যে তার ব্রেকআপটা এটা খুবই ডিফিকাল্ট, খুবই ইমোশনাল। ডাইডো তো সুইসাইড করে আমরা জানি, এটা একটা বড় একটা ট্র্যাজিক ঘটনা। এখন এই যে ব্রেকআপ করার পর এনিয়াস তো অলরেডি ব্রেকআপ, তো সরে যেতে হবে। ব্রেকআপ করার পরেও আমরা দেখতে পাই ভার্জিল শোজ এনিয়াস কনফিউজ, একটা নিয়েই ফেলবে। ডাইডো অলরেডি ডাইড, কমিটেড সুইসাইড, এনিয়াস তখনও কনফিউজ, সে তো অলরেডি চলে আসে, তার মধ্যে ওর মাথায় ঘুরছে এটাকে আমি ঠিক করলাম, এটাকে ঠিক করলাম। এই যে সে কাজ করে ফেলছে অলরেডি, সে কিন্তু অলরেডি ডাম্পড ডাইডো, ব্রোক আপ উইথ ডাইডো। এরপরও সে সে জাহাজে বসে বসে পালাতে পালাতে সে চিন্তা করছে, আমি কি এটা ঠিক করলাম, আমার কি এটা কি করা উচিত ছিল, আমি আর কি কি করতে পারতাম। এখন তো চিন্তা করে ওটা কোনো লাভ নাই, মানে ইনিয়াস এমন কিছু বিষয় চিন্তা করতে থাকে যেটা তখন ওই কাজ করার কোনো, ওই চিন্তা করার কোনো মানেই নেই। ইনিয়াস সে সময় নষ্ট করে, ওর কনফিউশন, ইনিয়াস এতটাই কনফিউজড, ইনিয়াস এতটাই কনফিউজড যে ব্রেকিং আপের পরেও সে চিন্তা করতে থাকে এটা কি সে ঠিক করলো কি ঠিক করলো না। মানে ইনিয়াসের মধ্যে আমরা কনফিউশন, ইনডিসিশনটা খুব বেশি পরিমাণে দেখতে পাই। আমরা এগিয়ে যাই। Virgil displays his further through Aeneas's meeting with Dido in the underworld. এরপর ইনিয়াস যখন আন্ডারওয়ার্ল্ডে, ইন দ্য ল্যান্ড অফ ডেড, এনিয়াস যখন ডাইডোর আত্মার সাথে তার দেখা হয়, ডাইডো ডাইডোকে দেখেও সে বোকার মতো প্রশ্ন করে, এম আই সামওয়ান টু ফ্লি ফ্রম। এনিয়াস ওখানে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি আসলেই মারা গেছো ডাইডো, তুমি কি আমার জন্য মারা গেছো। দ্যাট ইজ রিয়েলি সিলি। মানে ইনিয়াস ডাইডোর সাথে ওর যে পার্টটা, এই পার্টটা সত্যি ওকে একজন দুর্বল মানুষ হিসেবে প্রতিষ্ঠা করে। ডাইডোর সাথে যে ইন্টারাকশন, ডাইডোর সাথে যে ইনিয়াসের মেলামেশা, এটা কিন্তু মোটেও কোনো গৌরবজনক মেলামেশা না। ডাইডোকে সে যেভাবে কাপুরুষের মতো কোনো রকম চিন্তা না করে ডাইডোকে ছেড়ে চলে আসে, এবং ছেড়ে চলে আসার পরে সে চিন্তা করতে থাকে এটাকে আমি ঠিক করলাম। আবার আন্ডারওয়ার্ল্ডে যখন ডাইডোর মৃত আত্মার সাথে আত্মা মারা গেছে, মানে এনিয়াসের মধ্যে আমরা ওরকম কনফিডেন্স, ওরকম মেন্টাল স্ট্রেংথ কিন্তু আমরা দেখতে পাই না। এনিয়াস ইজ ভেরি ইনডিসাইসিভ, সে কোনো ডিসিশন নিতে পারে না, এবং সে ভেরি কনফিউজ। তার মানে কি এনিয়াস এরকম কনফিউজ ছিল, অগাস্টাস সিজারও কি এরকম কনফিউজ ছিল?
ইনিয়াস যেমন একদিকে মনোযোগ, তার লক্ষ্য দিকে মনোযোগ ফোকাস রাখতে অক্ষম, অগাস্টাস সিজারও কিন্তু এরকম ছিল। ইনিয়াস কিন্তু যথেষ্ট ত্রুটিপূর্ণ একটা ক্যারেক্টার, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় ইনিয়াস ইজ পোর্ট্রেড আ গ্রেট ক্যারেক্টার, মহান, ধার্মিক, পুণ্যবান, কিন্তু তার মধ্যে কিন্তু এই যে দুটা সিরিয়াস অ্যালিগেশন, এনিয়াস সে তার লক্ষ্য স্থির থাকতে পারে না, সে কিছুক্ষণ পর সে ভুলে যায় তার উদ্দেশ্য কি ছিল, সে সাইড ট্র্যাক হয়ে যায়, অন্য তালে চলে যায়, সে তার ফোকাস একদিকে ধরে রাখতে অক্ষম, আর সে খুবই কনফিউজড। এনিয়াস ইজ ভেরি কনফিউজড অ্যান্ড ভেরি ইনডিসাইসিভ, সে কোনো ডিসিশন ঠিক মতো নিতে পারে না, সে নিজে কোনো ডিসিশনই নিতে পারে না। গডস এন্ড গডেন যদি কোনো কিছু না বলে, ইনিয়াস কোনো বিন্দুমাত্র একটা অ্যাকশন সে করতে অক্ষম। মানে ইনিয়াস এতটাই মানসিকভাবে দুর্বল, সে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। Perhaps one of Aeneas's greatest fault, এনিয়াসের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় ত্রুটি, তার চরিত্রের সবচেয়ে বড় ত্রুটি, সবচেয়ে বড় দুর্বলতা কি, is his unsympathetic attitude towards the women in his life. তার জীবনে যত নারী এসেছে সবার প্রতি সে অমানবিক আচরণ করেছে, খুবই আনসিম্প্যাথেটিক, বিন্দুমাত্র সহানুভূতি আমরা নারীদের প্রতি ইনিয়াসের মধ্যে দেখতে পাই না। ইনিয়াসের জীবনে যে নারী এসেছে সেই নারী দুর্দশার শিকার হয়েছে। ইনিয়াস ইনিয়াসের জীবনে যে নারী এসেছে সে খুবই কষ্টে জীবনযাপন করেছে। ইনিয়াস ইজ রিয়েলি আনসিম্প্যাথেটিক টুয়ার্ডস অল উইমেন। দয়া মায়া কোনো সহমর্মিতা আমরা দেখতে পাই না, কোনো সহানুভূতি, কোনো সহমর্মিতা আমরা দেখতে পাই না। ইনিয়াস খুবই পাষাণ হৃদয় এবং খুবই ক্যালাস অ্যাটিটিউড দেখিয়েছে। This is exemplified first by his nonchalant attitude towards his wife's protection when they are escaping Troy. সে যখন পালাচ্ছিল তখন তার প্রথম ওয়াইফ ক্রুসার প্রতি তার ওইরকম ফোকাস ছিল না, তার বাবার প্রতি তার যতটা মনোযোগ ছিল, তার ছেলের প্রতি সে যতটা কেয়ারিং ছিল, তার ফার্স্ট ওয়াইফ ক্রুসার প্রতি তাকে আমরা ততটা মনোযোগী দেখতে পাই না। ভেরি ননচালেন্ট, ভেরি callous attitude towards his first wife Crusa's protection when they are escaping Troy. Crusa, তার প্রথম ওয়াইফ, is forced to walk behind everyone. ক্রুসা বাধ্য ছিল সবার পিছু পিছু হাঁটতে। সবার আগে কে যাচ্ছে? সবার আগে যাচ্ছে এনিয়াস, বাবাই হচ্ছে কাঁধে করে বাবাকে নিয়ে যাচ্ছে, বৃদ্ধ বাবাকে, হাতে করে তার পিছনে হচ্ছে অ্যাসক্যানিয়াস, আর সবার পিছনে হচ্ছে ক্রুসা। মানে ক্রুসার প্রতি কিন্তু ওইরকম গুরুত্ব নাই। মানে ট্রয় নগরী থেকে যখন ইনিয়াস পালাচ্ছে তখন ওয়াইফের প্রতি তার অতটা আমরা মনোযোগ দেখতে পাই না। ইনিয়াসের পুরো মনোযোগ ছিল তার বাবা আর তার ছেলের নিরাপত্তার প্রতি, তার প্রথম স্ত্রী ক্রুসার প্রতি তার সেরকম মনোযোগ আমরা দেখতে পাই না। অ্যান্ড ওয়েন শি ইজ লস্ট, যখন ক্রুসা যখন হারিয়ে গেল, এনিয়াস ফিলস দেয়ার ইজ নো হোপ ইন গেটিং হার ব্যাক। তখন ক্রুসাকে পিছনে গিয়ে আবার উদ্ধার করে নিয়ে আসবে, ক্রুসা হারিয়ে গেছে, তাহলে ইনিয়াসের উচিত ছিল পিছনে গিয়ে তার খোঁজ নেয়া। ইনিয়াস ফিলস দেয়ার ইজ নো হোপ ইন গেটিং হার ব্যাক। এটা কেমন কথা? তার ওয়াইফ হারিয়ে গেল, তাকে পিছনে খুঁজবে না? ইনিয়াস তার মনে হলো কোনো আশা নেই। কি বলছে ইনিয়াস? বলছে নেভার ডিড আই লুক ব্যাক অর আই থিঙ্ক টু লুক ফর হার। সে একবার চিন্তাও করলো না গিয়ে তার ওয়াইফ ক্রুসার একটু খোঁজ করি। নেভার ডিড আই লুক ব্যাক। ইনিয়াস সে এতটাই প্রাণের ভয়ে পালাচ্ছিল, সে পিছনে তার ওয়াইফকে বাঁচানোর জন্য সে একবার পিছনেও তাকালো। নেভার ডিড আই লুক ব্যাক অর থিঙ্ক টু লুক ফর হার। সে চিন্তা করে না তার ফার্স্ট ওয়াইফ ক্রুসাকে উদ্ধারের চেষ্টা করার জন্য। এটা কেমন কথা? কতখানি কাপুরুষ হলে, কতখানি ক্যালাস হলে সে এরকম আচরণ করতে পারে। এনিয়াস হ্যাজ আ সিমিলার অ্যাটিটিউড হোয়েন লিভিং ডাইডো। সে ডাইডোকে যখন ছেড়ে যাচ্ছে তখনও সেই রকম হৃদয়হীন অমানবিক আচরণ করছে। ডাইডোকে সে যখন ডাম্প করছে, এটা আমরা আমাদের গত ক্লাসের আগের ক্লাসে আমরা আলোচনা করলাম যে ডাইডোকে সে ডাম্প করছে, ডাইডোকে সে যখন ছেড়ে চলে যাচ্ছে, তার সে যে কতখানি অমানবিক, সে কতখানি পাষাণ হৃদয়ের অধিকারী সেটা আমরা পাই। He, Aeneas, even goes so far to suggest that they were never truly married. ডাইডোকে সে যখন ডাম্প করে ছেড়ে চলে যাচ্ছে, সে এমন কথাও বলে, এইরকম পাষাণের মতো একটা কথা বলে
যে আসলে তো তাদের মধ্যে সত্যিকার অর্থে বিয়ে হয়নি, দে ওয়ার নেভার ট্রুলি ম্যারিড। চিন্তা করা যায় কতখানি কাপুরুষের মতো কথা। এনিয়াস ডায়ডোকে মানে এমন কথাও বলেছিল, তার কতখানি সাহস, সে বলেছিল যে আসলে তো আমাদের বিয়ে হয়নি, সত্যিকার অর্থে আমাদের বিয়ে হয়নি, দে ওয়ার নেভার ট্রুলি ম্যারিড। চিন্তা করা যায় কতখানি কাপুরুষ। দে ওয়ার নেভার ট্রুলি ম্যারিড, তারা নাকি তাদের নাকি সত্যিকার অর্থে বিয়ে হয়নি। দেন বিফোর হি লিভস ফর ইটালি, ইটালিতে ওরকে ছেড়ে দেওয়ার আগে, হি সেজ দ্যাট হি উইশ দ্যাট হি হ্যাড নেভার মেট হার। এমনকি ইনিয়াস এই কথাও বলে যে হি উইশেস দ্যাট হি হ্যাড নেভার মেট হার। ইনিয়াস সে যদি ডিডোর সাথে তার কখনো দেখা না হতো, ডাইডোর সাথে তার যদি আর কখনোই দেখা না হতো, তাহলেই যেন ভালো হতো। ডাইডোকে সে ছেড়ে চলে যাচ্ছে, একটু সহানুভূতি সহমর্মিতা দূরের কথা, সে তো পাষণ্ডের মতো ডাইডোকে ছেড়ে চলে যাচ্ছে। ডাইডোকে সে বলছে আমাদের তো বিয়েই হয়নি, তোমার সাথে কেন থাকবো। আবার বলছে যে তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো। ডাইডোকে সে যেভাবে ডাইডোর সাথে এরকম অমানবিক আচরণ করে সেটা সত্যি খুবই দুঃখজনক। দিস ল্যাক অফ সিম্প্যাথি, এই যে চরম অবমাননা, চরম অবহেলা, ডাইডোকে সে এমন অমানবিক ভাবে ছেড়ে চলে যাচ্ছে। ইট লিভস ডাইডো সো ডিস্ট্রট, ডাইডো এতটাই বিধ্বস্ত, হতাশাগ্রস্ত হয়ে যায়, সে সুইসাইড করে। সে বিল্ডস আ ফিউনারাল ফায়ার, সে কাঠ দিয়ে বিশাল এক কাঠের স্তূপ করে। নিনিয়াস ওকে যে উপহারগুলো দিয়ে যায় সবগুলো নিয়ে এসে স্তূপ করে, and stab herself with the sword, এবং সে নিনিয়াসের রেখে যাওয়া উপহার তলোয়ার দিয়ে আত্মহত্যা করে। ইভেন ইভেন উইথ এভিডেন্স সাজেস্টিং দ্যাট, তাহলে আমরা ইনিয়াসের মধ্যে অনেক বড় বড় তিনটা ত্রুটি পাচ্ছি। ত্রুটিগুলো কি কি, ফ্ল গুলো কি কি? ফ্ল নাম্বার ওয়ান, ইনিয়াস ক্যানট মেইনটেইন হিজ অ্যাটেনশন টুয়ার্ডস হিজ গোল। সে বেশিক্ষণ তার লক্ষ্যের দিকে ফোকাস রাখতে অক্ষম। সে প্রায় প্রায় ভুলে যায় এবং তাকে মনে করিয়ে দিতে হয়। সে প্রায় তার রাস্তা ছেড়ে ভুল রাস্তায় চলে যায় এবং তাকে মনে করিয়ে দিতে হয়। ফ্ল নাম্বার টু, দ্বিতীয় দুর্বলতা, ইনিয়াস চূড়ান্ত কনফিউজ, সে খুবই ইনডিসাইসিভ, কোনো সিদ্ধান্ত সে নিজে নিতে পারে না, সে নিজে নিজে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। এরপর থার্ড, এনিয়াস ইজ ইনহিউম্যান টুয়ার্ডস দ্য ওমেন ইন হিজ লাইফ। এনিয়াসের জীবনে যত নারী এসেছে সবার প্রতি সে ক্যালাস, আনসিম্প্যাথেটিক আচরণ করেছে। তাহলে তো ইনিয়াসের মধ্যে আমরা ভয়াবহ কিছু ত্রুটি দেখতে পাচ্ছি, সিরিয়াস কিছু ফ্ল দেখতে পাচ্ছি। Even with evidence suggesting that the Aeneid was not meant to be a flattering portrayal of Rome. মানে কি? Aeneid is not a flattering portrayal of Rome. Aeneid এর মাধ্যমে রোমকে গ্লোরিফাই করা হয়নি। সারফেস লেভেলে, উপরে উপরে আপাত দৃষ্টিতে মনে হয় রোমান সাম্রাজ্যের গুণগান গাওয়া হয়েছে, রোমান সাম্রাজ্য কত মহান সেটা হয়তো ফুটিয়ে তোলা হয়েছে এনিয়াডের মাধ্যমে। It was adopted by Augustus and the Roman nobility as the central history of the empire. কিন্তু ইনিয়াডকে কিন্তু ওরা নিয়েছিল, অগাস্টাস আর তার বংশধরেরা, তারা নিয়েছিল ইনিয়াডকে অ্যাজ দ্য সেন্ট্রাল হিস্ট্রি অফ দ্য এম্পায়ার। এই ভার্জিলের বানানো, লিখে যাওয়া কাল্পনিক মহাকাব্য, এটাকে কিন্তু রোমানরা তাদের ইতিহাস হিসেবে গ্রহণ করেছিল। ভালো করে খেয়াল করে, বানানো, মেড আপ, টোটালি টোটালি ফ্যাব্রিকেটেড, পুরোপুরি বানানো একটা গল্প, মহাকাব্য, যেখানে মানে খুবই বানোয়াট ভাবে মিক্স করা হয়েছে রূপকথার সাথে ইতিহাসকে। এই যে গোজামিল, ফ্যাব্রিকেটেড হটস্পট, এই এই ফ্যাব্রিকেটেড মিথ, রূপকথা, এপিককে রোমানরা নিয়েছে অ্যাজ দ্য সেন্ট্রাল হিস্ট্রি অফ দ্য এম্পায়ার, তাদের সাম্রাজ্যের মূল ইতিহাস হিসেবে। ইনফ্যাক্ট আফটার রিডিং দ্য ওয়ার্ক, এখন আমরা যদি মন দিয়ে পড়ি, আমরা যদি খুব মন দিয়ে এপিকটা পড়ি, much of Augustus's opposition relented on the basis that Augustus possessed the same seemingly redeeming qualities for Aeneas. মানে Aeneas যেমন
তার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, যথেষ্ট দুর্বলতা আছে, বড় বড় কিছু ত্রুটি আছে, সাম সিরিয়াস ফ্লজ। এই ইলিয়াসের মধ্যে যে বড় সড়ো ত্রুটি আমরা দেখতে পাচ্ছি, ইনিয়াসের মধ্যে যে তিনটা সিরিয়াস ফ্ল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা অগাস্টাসের মধ্যেও দেখতে পাই। The Aeneid became standard text, and it is the maintained as dedication to Roman imperial ideal. হাজার হাজার বছর ধরে লাখ লাখ কোটি কোটি স্কলার তারা মুখস্থ করেছে এবং এই এনিয়েটকে ওরা ধরেছে ফাউন্ডেশন অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। Yet some are still left wondering if that ideal is actually what is happened to be, and whether Aeneas was a true embodiment of the character of Augustus Caesar. আসলে কি এনিয়াস এর মাধ্যমে অগাস্টাস সিজারকে ফুটিয়ে তুলতে যাচ্ছেন? খুব ভালো করে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ভেরি ভেরি কেয়ারফুলি। আজকে আমরা যে পার্টটাতে ফোকাস করছি, এনিয়াস অ্যাজ রোল মডেল। আমরা ভালো কিছু গুণাবলী তার সম্পর্কে জানলাম, আমরা তার কিছু নেগেটিভ গুণাবলী জানলাম। আলটিমেটলি একটা কোয়েশ্চেন আপনাদের কাছে আছে যে এনিয়াস কি আসলেই একজন মহান নেতা? যেভাবে সে টার্নাসকে ক্ষমা করতে ব্যর্থ হলো, সে টার্নাসকে কোনোভাবেই ক্ষমা করতে পারলো না, শেষে গিয়ে সে কিন্তু তার আবেগকে কন্ট্রোল করতে পারছে না। এখন একজন নেতা, যে নেতা তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, যে নেতা ক্ষমা করতে জানে না, টার্নাস হু ডিজার্ভড ফরগিভনেস, Aeneas failed to forgive that dying Turnus, সে কি সত্যিকার অর্থে নেতা হওয়ার যোগ্যতা রাখে? এটা আপনাদের চিন্তা করতে হবে যে Aeneas, does he really deserve that position? Aeneas কি সত্যি সত্যি তার যে নেতৃত্বের মহান নেতা বলে আমরা বুঝি, সত্যি সত্যি সে কি ডিজার্ভ করে? Aeneas সিমিংলি আপাত দৃষ্টিতে মনে হয় Aeneas একজন সফল নেতা, কিন্তু Aeneas তো প্রকৃত অর্থে সফল না। ওর যে লাস্ট অ্যাকশন, এটা ওর নেতা হওয়ার সমস্ত অধিকার থেকে ওকে বঞ্চিত করছে। লাস্ট অ্যাকশন কিন্তু এর মাধ্যমে ইনিয়াস কিন্তু তার সমস্ত নেতৃত্বের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানে ও সত্যিকার অর্থে প্রকৃত নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই। যে ক্ষমা করতে জানে না, যে তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে না, সে কখনোই একটা জাতি নেতা হওয়ার যোগ্যতা সে রাখে না। যে তার জীবনে আসা নারীদেরকে সম্মান দিতে জানে না, তার যে ভবিষ্যৎ স্ত্রী হবে লাভিনিয়া, সেও নিশ্চয়ই তার কাছ থেকে যথেষ্ট নিরাপত্তা পাবে না। এমনকি আমরা রোমান সাম্রাজ্যের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ সম্পর্কে আমরা যথেষ্ট আশাবাদ রাখতে পারি। আজকে আমরা দেখলাম, আলোচনা করলাম ইনিয়াসের তার চরিত্রের পজিটিভ সাইড, স্ট্রেংথ, নেগেটিভ সাইড, উইকনেস, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ব্যক্তিগত মতামত দেয়া। আপনারা চেষ্টা করবেন, ভাববেন, চিন্তা করবেন ইনিয়াস কি সত্যিই একজন নায়ক নাকি খলনায়ক? তার মধ্যে নায়ক হওয়ার গুণাবলী কি বেশি, নাকি খলনায়ক ভিলেন হওয়ার গুণাবলী তার কাছে বেশি? ইনিয়াস কি সত্যি সত্যি একজন মহান নেতা হওয়ার দাবি রাখে, নাকি ইনিয়াস নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই? এটা আপনারা চিন্তা করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, অবশ্যই জানাবেন। যতটুকু পারি ক্লিয়ার করার চেষ্টা করব। ভালো থাকেন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।